হানি ট্র্যাপে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করায় সাংবাদিক তুহিন খুন, দাবি পুলিশের 15 দিনের মধ্যে চার্জশিট। সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি কমিশনের, ভোটের আগে আইন শৃঙ্খলা উন্নতির আশা সিইসির। নোয়াখালীতে দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় মামলা, আসামি মাইক্রোবাস চালক। আমন্ত্রণ নাসির ফ্লোরগ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড S24 এ আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় 8 জনকে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে 7 জন গ্রেপ্তার হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দাবি এরা সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত। জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করার কারণেই হত্যা করা হয়েছে সাংবাদিক তুহিনকে। এ ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার কোনো তথ্য পায়নি পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। এর সূত্র ধরেই 8 জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে অভিযানে জড়িত 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ আর 2 জনকে র্যাব। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন। এ কারণেই খুন করা হয় তাকে। পূর্ব শত্রুতার কিছু পায়নি পুলিশ। আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেখে বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার বলেন, আগামী 15 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাব আলাদা করে ব্রিফ করেছে। গাজীপুরে একের পর এক ঘটছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সর্বশেষ বলি সাংবাদিক তুহিন। গাজীপুর কমিশনার বললেন, এর ব্যর্থতা পুলিশের, তবে ভীত সন্ত্রস্ত পুলিশকে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা চান তিনি। হিরণ খান, চ্যানেল 24, গাজীপুর। দর্শক, সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। শারিকা, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ইতিমধ্যে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে যে 7 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর চিফ মেট্রোপলিটন পুলিশ আদালতে। এই আদালতে মূলত আসামিদের আনার কথা রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে আসলে বাসন থানা ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে ব্রিফিং করেছে, ব্রিফিং করার পর তাদেরকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং থানা নিয়ে যাওয়ার পর যে কাগজপত্র কমপ্লিট করার বিষয়টি সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাগজপত্র মামলার এজাহার এবং আসামিদের যে কোর্টে প্রেরণের যে কাগজপত্র লাগে সেই সমস্ত কাগজগুলো ঠিক করা হচ্ছে এবং সেইগুলো ঠিক করা হলেই মূলত আদালতে প্রেরণ করা হবে আসামিদের। তো এখন পর্যন্ত আনা হয়নি। তারপরে আসামিরা যদি কোর্টে আসে তারপরে কিন্তু বলা যাবে যে আসামিদের যে রিমান্ড আবেদন করা হবে সেই রিমান্ডের শুনানি হবে কিনা এবং আসামিরা যারা আসেন তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে কিনা সবই কিন্তু জানানো যাবে। তাছাড়া শারিকে আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে 7 জন আসামি গ্রেপ্তার হয়েছে, তার বাইরে কিন্তু আরো এক আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, কিশোরগঞ্জ থেকে ইতিমধ্যে শহীদুল নামে আরো এক আসামি গ্রেপ্তার করেছে র্যাব। তাদের সেটিও আমাদের নিশ্চিত করেছে র্যাব 1। তো এখন পর্যন্ত আসলে আসামির অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি। আনার পরে আমরা বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।
সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেছেন সিইসি AMM নাসির উদ্দিন। এ সময় তিনি আশা প্রকাশ করেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। সকালে রংপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব বলেন তিনি আরও বলেন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে দলগুলোর নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন সিইসি। এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের উপর অতিরিক্ত প্রেশার এসে গেছে ওনার এই ওয়াদার কারণে। আমরাও কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি, বাট গিভেন উইদিন আওয়ার লিমিটেশনস। এই দেশে তো সীমাবদ্ধতা থাকে, এখন থাকলেও এগুলোকে মেনে নিয়েই, অবস্থাকে মেনে নিয়েই বাস্তবতার নিরিখে আপনাকে প্ল্যান করতে হয়। কোন এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দিতে। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দিব যে তোমার ভোট বন্ধ। লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। নিজেদের প্রস্তুত করছে ছাত্র সংগঠনগুলো। তবে সার্বিক নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। আবরার শাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। দীর্ঘদিন পর গেল 28 জুলাই ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল। প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। তারিখ হচ্ছে 15/9/2025, রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হলে হবে ভোট গ্রহণ। তবে যারা প্রার্থী হতে চান তারা আবাসিক হলে ভোট গ্রহণ বিষয়ে দ্বিমত পোষণ করেন। দাবি জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণের। এছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও শঙ্কা জানান। আমরা ডাকসুতে দেখতে পাই যে আসলে 2019-এর যে নির্বাচন, সেখানে ভোট জালিয়াতি থেকে শুরু করে নানা রকম একটা অসঙ্গতি আমরা দেখেছি। আসলে কোনো রকমের হচ্ছে যে অসুস্থ আচরণ, মানে শিক্ষার্থীরাও কিন্তু এই প্রশাসনের কাছে প্রত্যাশা করে না। রাকসুতে সহ অবস্থান নিশ্চিত করার জন্য ওনাদের 6 সংগঠনের প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা করে বড় মিছিল করতে পারবে, তখন সহ অবস্থান নিশ্চিত হবে। যেন প্রত্যেক প্রার্থী বা প্রত্যেক শিক্ষার্থী যারা রাকসুতে আসতে ইচ্ছুক, তারা যেন একটা সমানভাবে একটা সুযোগ পেতে পারে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কেউ। এতগুলো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক এখনো ফ্যাসিবাদের সাথে যুক্ত, তারা এখনো নিয়মিত তাদের ক্লাস কার্যক্রম থেকে শুরু করে তাদের কার্যক্রমগুলোতে তারা আছে। তো সেইখান থেকে ভোটটা কতটুকু সুষ্ঠু হবে এটাও একটা দেখার বিষয়। প্রক্টর নিজেও রাকসু নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি উড়িয়ে দেননি। বিবদমান ছাত্রদের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, রেষারেষি বা চরম পর্যায়ে কোনো মারামারি এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য আমরা প্রক্টোরিয়াল অফিস থেকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যত রকমের নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্ল্যান করছি। এবার ছাত্রদল, ছাত্র শিবির ছাড়াও বিভিন্ন বাম সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিতে চান। তবে সবার আগে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী। কমতে শুরু করেছে তিস্তার পানি, তবে ভাটি অঞ্চলের নিচু এলাকায় এখনও রয়েছে পানির নিচে। সকাল 9টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে পানির চাপ কমায় অল্প পরিসরে প্লাবিত হয়েছে, তবে দুপুরের পর পানি নামতে পারে। এতে আপাতত বন্যার শঙ্কা নেই, যদিও আগামী 72 ঘন্টায় উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে অল্প বৃষ্টিতেই মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আমরা বলছিলাম বিভিন্ন এলাকায় মুন্সিগঞ্জের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই দুর্ভোগের চিত্রিত জানবই, সেই সাথে সাথে জানবো সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা।
সারিকা আসলে সমস্যা নিরসনের লোক দেখানো কিছু উদ্যোগ বা সড়ক সংস্কারের চেষ্টা সেটি মাঝে মধ্যেই চলে। এটি নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে এমন প্রশ্ন রেখেছেন এখানকার ক্ষুব্ধ পথচারীরা। সামান্য বৃষ্টিতেই মুন্সিগঞ্জের প্রধান সড়কগুলোতে যেমন সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, অন্য দিক থেকে কিন্তু অভ্যন্তরীণ যেসব সড়ক রয়েছে সেগুলোর বেহাল দশা, মানুষের ভোগান্তির যে সীমারেখা সেটি কিন্তু অনেক আগেই অতিক্রম করেছে। সকল সড়কের বেহাল অবস্থা কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে নিয়ে গেছে। এখানকার পথচারী এবং বিভিন্ন যানবাহন চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন প্রায় কিন্তু সড়কে যানবাহন উল্টে যাচ্ছে এবং জলাবদ্ধতার কারণে সড়কে যেহেতু আগে থেকেই বেহাল অবস্থা, খানাখন্দ তৈরি হয়ে আছে, সেই কারণে কিন্তু আসলে যানবাহন উল্টে গিয়ে প্রায় অনেকে আহত হচ্ছে, ছোট বড় প্রায় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। অন্য দিক থেকে পথচারী কিংবা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যারা মুক্তারপুর এলাকাতে আসে তাদেরও কিন্তু আসলে বেশ অনেকটা ভোগান্তিতে পড়তে হয় এবং সড়কের এই জলাবদ্ধতা এবং বেহাল দশার কারণে কিন্তু প্রায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে মুক্তারপুর এলাকাতে। এতে করে রাজধানী থেকে যেসব যানবাহন মুন্সিগঞ্জে আসছে এবং মুন্সিগঞ্জ থেকে যেসব যানবাহন রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে, উভয় প্রান্তেই কিন্তু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মুক্তারপুর সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু সামান্য বৃষ্টিতে আঁঠু সমান জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা ভোগান্তিতে নাকাল করছে এখানকার স্থানীয়দের। আমরা পথচারীদের সাথে কথা বলেছি, তারা বলছে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের জন্য এবং এই যে জলাবদ্ধতা সেটি স্থায়ীভাবে নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হলো। এই বিষয়টি নিয়ে কিন্তু টনক নড়েনি সংশ্লিষ্টদের। সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে সড়কের যেসব স্থানে খন্দ কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু তারা অস্থায়ীভাবে সংস্কারের বিভিন্ন প্রকল্প নিয়ে সেটি সংস্কার করছে। তবে আমরা দেখেছি যে আসলে বৃষ্টির মধ্যেও সড়কে পিচ ঢালাইয়ের কাজ করতে, সব মিলিয়ে কিন্তু সড়কের যে দুর্ভোগ, মানুষের যেসব অভিযোগ রয়েছে সবকিছু কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি। তারা বলছে শীঘ্রই যদি সড়ক সংস্কারে কিংবা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই দুর্ভোগের মাত্রা কিন্তু আরো বাড়বে এবং মুক্তারপুর সেতু কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 যানবাহন পারাপার হয়। অন্য দিক থেকে যাত্রীবাহী বাসের জন্য কিন্তু যাত্রী ছাউনি না থাকায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষকে যাতায়াত করতে হচ্ছে প্রতিদিনই। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম। প্রতি বছর 3 পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে 700 কোটি টাকার বেশি, আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে। অভিযোগ, পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটা জিম্মি সবাই। এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না। মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন ফয়সাল হোসেন। আজ থাকছে দ্বিতীয় পর্ব। চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপহৃত হন 5 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় 5 জন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা। অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে। 1 সপ্তাহ শ্বাসরুদ্ধকর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয়। পর্যটকদের কাছে চাঁদা নেওয়াই শেষ নয়, মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও। একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ির প্রতিনিধির সাথে কথা হলে জানা যায় তাদের কাছে 4 কোটি 80 লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস। টাকা না দেয়ায় সব টাওয়ারের সংযোগ কেটে দেয়, অপহরণ করা হয় এক কর্মকর্তাকে। এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো। টাওয়ার গো লেন কাজিবর লতে টাওয়ার নেট রুবি কোম্পানি গাবা তেঙ্গা তোরে তেঙ্গাম পি কারণে গো লেন গো কাটিয়ে বলতে গো তসা গো প্রি তমা তপমে গো চা ইউপিডিএফ তাই বলে গো তেঙ্গা কালেকশন পিয়ামো সলিরারে। চাঁদা না দিয়ে রেহাই নেই পর্যটন ব্যবসায়ীদেরও। খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকেও নিয়মিত গুনতে হয় চাঁদা। আপনাদের কি চাঁদা টাদা দিতে হয় নাকি? এটা তো কম বেশি সবাই জানে, কম বেশি সব জায়গায় দেওয়াই লাগে।
না দিলে কি কোনো সমস্যা হয়? না দিলে সমস্যা কিছু, এটা ওদের দুই পক্ষে আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ আমরা তো পাহাড়ে আছি, পাহাড়ে থাকতে হলে ওটা দিতে হইব। ওইটাই চাঁদা দিতে হবে। যদি না দেন, না দিলে তো ওইটা বাইরে, ওইটাই মানে না দিলে কি তুলে তুলে নিয়ে যায়? ভাই এটাও তো কিছু করার না। ওইটা গোয়েন্দা তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে বছরে চাঁদা আদায় হয় 700 কোটি টাকার বেশি। এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র, গোলাবারুদের বড় 5টি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ। পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি, আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায়। 1997 সালে হওয়া পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের 45 দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল সশস্ত্র সংগঠনগুলোর, যা বাস্তবায়ন হয়নি আজও। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। এতে আসামি করা হয়েছে মাইক্রোবাস চালক ইনায়েত হোসেনকে। মামলায় বলা হয়, চালককে বারবার নিষেধের পরও ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে। গত বুধবার ওমান প্রবাসী বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে নিয়ে লক্ষ্মীপুর ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে মারা যান একই পরিবারের 7 জন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং গাজীপুরের ঘটনার সাথে সাথে কিভাবে সরকার পদক্ষেপ নিয়েছে, সরকারের জায়গাতে পদক্ষেপে কোনো গাফিলতি আছে কিনা সে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। সরকার যা করণীয় সব করছে। প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকালে ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের আয়োজনে ভালুকা বাসস্ট্যান্ডে হয় মানববন্ধন। এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মাদারীপুরের কালকিনি ও ডাসারে কর্মরত সাংবাদিকদের আয়োজনেও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকির বার্তা। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে রাজশাহী, রাজবাড়ী, সিলেট, খুলনা, মাগুরা সহ বিভিন্ন জেলায় হয় মানববন্ধন। ঝিনাইদহের শৈলকুপায় 3 কোটি টাকায় 2 বছর আগে নির্মিত হয়েছে সেতু, কিন্তু নেই সংযোগ সড়ক। যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীরাও এটি ব্যবহার করতে পারে না। ফলে পুরনো ব্রিজ দিয়ে এই ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। সেতুতে নেই যানবাহন, নেই পথচারী। কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাটকাঠি, স্তূপ করে রাখা ইট ও বালি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের জিকে শেষখালের উপর নির্মিত সেতু এটি। 2 বছর আগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এটি। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করায় সেই থেকে পড়ে আছে সেতুটি। রাস্তা না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। এই ব্রিজটা যদি সোজা হতো তাহলে আমাদের চলাচল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সুবিধা ছিল। ক্রসের পর ক্রসে কোনো যানবাহন ওর উপর দিয়ে যেতে পারে না। রাস্তা দ্বারা হচ্ছে যানবাহন চলাচল করার জন্য হচ্ছে এই ব্রিজটি উপযোগী করার জন্য আমরা হচ্ছে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তাহলে মানুষের চলাচলের জন্য উপযোগী হবে এবং কাজটাও সফল হবে। এখন তো এটা বৃথা পড়ে আছে, কোনো মানুষের কাজেও আসতেছে না। সড়ক বিভাগ বলছে, নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই দুপাশে সড়ক নির্মাণ করে সেতুটি চালু করার আশ্বাস এই কর্মকর্তার। অ্যাপ্রোচ রোডটা অধিগ্রহণ সম্পন্ন না হয় আমরা ব্রিজের কাজটা শেষ করি, আর এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে
আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। এ পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা, পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। শত কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বেড়িবাঁধটি যেন অবৈধ স্থাপনার জঞ্জাল। 1.5 কিলোমিটার বাঁধে গড়ে উঠেছে শত শত স্থাপনা, বসতি গেড়েছে নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি পর্যটনের জন্য সম্ভাবনাময় বাঁধটি চলে গেছে শুটকি ব্যবসায়ীদের দখলে। মাত্রই কয়েক বছর আগে কক্সবাজারের পেকুয়ার মগনামা জুড়ে গড়ে তোলা হয়েছে এই বেড়িবাঁধ কাম সড়ক। সাগর পাড়ের এই বাঁধটি তাই স্থানীয়দের কাছে বেড়ানোর অন্যতম স্পট, কিন্তু সেটির এখন হতশ্রী দশা। বেড়িবাঁধ ও আশপাশের খাস জমিতে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। বাঁধের ব্লক সরিয়ে বা কেটে ফেলে অস্থায়ী দোকানপাট থেকে শুরু করে বসতঘর তৈরি করে বাড়ানো হয়েছে ঝুঁকি। এতে ঢাকা পড়েছে সমুদ্রের সৌন্দর্য, পাশাপাশি নিজেরাও রয়েছে ঝড় জলোচ্ছ্বাসের ঝুঁকিতে। সাগর পাড়ে যারা আছে গরিব দুঃখী মেহনতি মানুষ, কোনো পাহাড় পর্বত যাইতে পারে নাই, কোনো একটি জায়গা নিয়ে যাইতে পারে নাই, তো অসহায় মানুষ কী করবে? ঝুঁকি হলেও থাকতে হবে। ঘূর্ণিঝড় হয়, মনে করেন সেখানে ঠান্ডা আছে, এখানে চলে যায়। এখানে ঘূর্ণিঝড় উল্টো মাত্র এখানে ভাবছি করেছে। শুধু স্থাপনাই নয়, সড়কটিকে বানানো হয়েছে শুটকি তৈরির উন্মুক্ত প্রান্তর হিসেবে। সাগর থেকে মাছ ধরে এনে অপরিকল্পিতভাবে এই বাঁধে তৈরি করা হচ্ছে শুটকি। ফলে কয়েক কিলোমিটার এলাকার পরিবেশ দুর্গন্ধময় হয়ে ওঠার পাশাপাশি কমছে পর্যটকের আনাগোনাও। আগে সুন্দর ছিল না, এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখানে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না, শুধু গন্ধের জন্য, আর কিছু না। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। আমাদের এখানে তো জায়গা নেই, শুটকি শুকানোর জন্য যদি অন্য জায়গা ব্যবস্থা থাকতো তাহলে অন্য জায়গায় শুকাইতাম। তবে অবৈধ এসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই বেড়িবাঁধ ঘিরে মেরিটাইম মিউজিয়াম ছাড়াও নানা বিনোদন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। আগামী সপ্তাহে আমরা মাইকিং করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করব এবং স্থানীয় লোকদের সাথে বসবো। পরবর্তীতে তারা যদি ইয়াতে সমান্য করে আমরা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। এটাই আমাদের পরিকল্পনা এবং আমরা চাচ্ছি যে আমাদের এই সুন্দর স্থাপনাটা এবং এই যাতায়াতের জন্য সুন্দর দৃষ্টিনন্দন একটা যে রাস্তা করা হয়েছে সেটাকে আমরা যাতে বিভিন্ন অঞ্চল থেকে যেই পর্যটকরা আসে তারা সৌন্দর্যটা যাতে উপভোগ করতে পারে। যদিও নিরাপদ মাথা গোজার ঠিকানা পেলে বেড়িবাঁধ ছাড়ার কথা বলছেন বসবাসকারীরা। আমরা সরকার তুলে দিয়ে হামাকা তুর জায়গা ফুরিব, আমরা থাকছি, আমার ছেলে হচ্ছে, ছেলের পর আবার এখানে হাতে আসবে, কোথায় যদি আশ্রয় পাইতো চলে যাবো আর কি। দৃষ্টিনন্দন বেড়িবাঁধ কাম সড়কটি নির্মাণে সরকারের খরচ হয়েছে শত কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাসির ফুড গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডেস্ক 24 নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।